আমার স্যার স্কোর ছিল ওভারঅল 8 অ্যান্ড লিসনিং এ ছিল 8.5, রিডিং এ 9 অ্যান্ড স্পিকিং অ্যান্ড রাইটিং এ 7। বাংলা আইএলটিএস এ আসার আগে আমি আইএলটিএস এর ব্যাপারে তেমন কিছুই জানতাম না। আমি জাস্ট অ্যাজ এ ইংলিশ স্পিকিং পারসন আমি ভালো ইংলিশ তেমন মোটামুটি এভারেজ লেভেলে বলতে পারি। ইংরেজি মুভি দেখার এটা আপনার আইএলটিএস এর স্কোরে ইমপ্যাক্ট ফেলছে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমি এরকম একটা টাইমে চলে গেছিলাম যে আমি ইংলিশ বাদে অন্য কোনো কনটেন্ট দেখা হতো না। ছোট থাকতে তো বাংলা মুভিজ, হুম, ইন্ডিয়ান মুভিজ এগুলার কালচারের ভিতরেই ছিলাম। হুম। তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে মার্ভেলস গুলো দিয়ে শুরু করি। সার্টেন টাইমের মাঝখানে গিয়ে আমার আর ওই সাবটাইটেল জিনিসটা আর লাগতেছে না। লাগতেছে না। এক্সামের এক্সপেরিয়েন্সটা খুবই ট্রিকি আছিল। যে রিডিং এ 9 আউট অফ 9 এটার রহস্যটা কি, বা লিসেনিং এ 8.5? যে আমার ঐরকম স্যাচুরেশন লেভেলটা ভালো লাগে না যে আমার ক্লাসের মাঝখানে এতজন স্টুডেন্ট আছে। আমি ওই জায়গার মাঝখানে জাস্ট একটা মিহি একটা দানার মতো একজন ছেলে। হুম, হুম। আমি ওই জায়গার মাঝখানে কথাও বলতে পারবো না, কিছু না। কিন্তু বাংলা আইএলটিএস কি একটা ভালো লেভেলের স্টুডেন্ট থাকবে, ওখানে কথাও বলা যাবে, শিখাও যাবে, ইনপুটও নেওয়া যাবে, আউটপুটও দিতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলায় আইএলটিএস পডকাস্ট। আমি নিশান বলছি, সিনিয়র ইনস্ট্রাক্টর অ্যাট বাংলায় আইএলটিএস। সো আজকে আপনাদের কাছে এসেছি আমাদের আরেকটা সাকসেস স্টোরি নিয়ে, অফলাইন ব্যাচের। তো আমি প্রথমে হাসিব জাহান ভাইকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। ওয়েলকাম টু বাংলা আইএলটিএস পডকাস্ট। অ্যান্ড আমি আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি আপনি স্কোর কত পেয়েছেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্রেকডাউন সহ। প্লিজ একটু যদি আমাদের। আমার স্যার স্কোর ছিল ওভারঅল 8 অ্যান্ড লিসনিং এ ছিল 8.5, রিডিং এ 9 অ্যান্ড স্পিকিং অ্যান্ড রাইটিং এ 7। ওয়াও, গ্রেট, কনগ্রেচুলেশনস ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ স্যার। ফ্যান্টাস্টিক স্কোর। বিকজ রিসেন্ট টাইমে রিডিংয়ে 9 আউট অফ 9 পাওয়াটা, ইটস রিলি কাইন্ডা ভেরি চ্যালেঞ্জিং, হ্যাঁ, অ্যাট দ্য সেম অবশ্যই। টাইম ভেরি স্যাটিসফাইং ওয়েন ইউ গেট দেয়ার, রাইট? হ্যাঁ, আসলেই খুবই আরকি। স্যাটিসফাইং। সো মানে ফ্রম দ্য ভেরি কোর অফ মাই হার্ট আই কংগ্রেচুলেট ইউ ফ্রম অন বিহাফ অফ দি বাংলা এলটিএস ফ্যামিলি। অ্যান্ড আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি আইএলটিএস এর জার্নি শুরু করলেন কবে, কিভাবে? আমি IELTS এর জার্নি আসলে সবার মজার একটা কাহিনী আরকি বলি। আমার প্ল্যান ছিল না যে IELTS করব কখনো বা কোনো বাইরের দেশে যাব কখনো কোনো কিছু। কিন্তু আমি যখন সেপ্টেম্বরের দিকে আমার গ্র্যাজুয়েশন শেষ হলো, তখন আমি বাসায় আসার পরে আমার প্যারেন্টস বলতেছে যে, "বাইরে যা, গিয়ে পড়াশোনা কর" এরকম। তো আমি ভাবলাম যে ঠিক আছে খোঁজখবর নেই। তো আমি Facebook এ ঘাটাঘাটি করতেছিলাম, এদিক সেদিক দেখতেছিলাম। তখন আরকি বাংলা IELTS এর ব্যাপারে জানলাম। তারপরে আমি একটা জিনিস ভাবলাম যে অন্যান্য আরো জায়গা আছে ওখানে তো প্রচুর পরিমাণে স্টুডেন্ট, প্রচুর পরিমাণে স্যাচুরেশন আছে। তো আমার একটু মানে একবারে স্ট্রেইট লাইনের গাইডলাইন লাগবে। তো আমি ঐরকম একটা কিছুতে যাই। তো বাংলা IELTS আমার কাছে মনে হলো যে বেস্ট অপশন। আমি বাংলা IELTS এ এসে দেখা সাক্ষাৎ করলাম, ভাল লাগলো। হ্যাঁ, হয়ে গেলাম, ক্র্যাশ কোর্স। সো ইফ আই এম নট রং, কারেক্ট মি ইফ আই এম রং, আপনার বাসা হচ্ছে গাউসিয়া। হ্যাঁ, সো নারায়ণগঞ্জ গাউসিয়া। লিটারেলি নারায়ণগঞ্জ গাউসিয়া, নট হ্যাঁ। নিউ মার্কেট না, গাউসিয়া। না, না, ওকে। না। সো দ্যাটস আ টোটালি ডিফারেন্ট ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তো আপনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে অফলাইনে ক্লাস করতেন। হ্যাঁ। কেন? না, আমি অনলাইন জিনিসটা পছন্দ করি না। কেন? কারণ আমার মনে হয় যে অনলাইনের মাঝখানে আমি আমার বাসায় কমফোর্ট স্পেসে থাকলে আমি জিনিসগুলা হয়তোবা নিজের থেকেই বের করতে পারব না। তাই আমি চাইতাম যে আশেপাশে সবার সাথে দেখে, কারণ আমার আশেপাশে আরো অন্যান্য ছেলেপিলে থাকবে। হুম, ওদের হুম, কাছ হুম। থেকেও আমি জানতে পারবো। অনলাইনে এই জিনিসটা হবে না। ইউ যার আর কারণে আমি একটু কষ্ট হলেও আমি জার্নি করে আসতাম আরকি। a really wise decision, I would say. And and you chose Bangla IELTS হুম, over any other institutions. And আপনি যখন আসলেন, আপনি আমাদের কোর্স তো মানে ৩ টা কোর্স আছে আমাদের। সো আপনি ১.৫ মাসের একটা কোর্স আছে আমাদের, আইএলটিএস ক্র্যাশ কোর্স। হুম। এটা নেওয়ার কারণ কি? মানে আপনার এত কম সময়ে প্রিপারেশন হয়ে যাবে আপনার কেন মনে হচ্ছিল? না, আমার আরকি মানে আমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি যেহেতু আমার MOI মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল ইংলিশের উপর। তো আমার ভালো কনফিডেন্স ছিল। আর আমি মোটামুটি পাবলিক স্পিকিং ও করছি আগে। ওকে। তারপরে আমি বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন ও দিছি অ্যাজ এ স্টাডি বেসিস জিনিসপত্র নিয়ে। তো আমার কনফিডেন্স ছিল যে আমার কম সময়ের মাঝখানে হয়তো হয়ে যাবে। হুম, তো হুম। কনফিডেন্সটা নিয়ে সামনে আগাইছিলাম। কখনো নিজেকে বলতে দেইনি যে পারব না, পারব না। হয়ে যাবে। এটা নিয়ে সামনে আগাইছি, তো ভাবলাম যে ১.৫ মাসেই হয়ে যাবে। এটা নিয়ে নিই রিস্ক। তো ওকে, রিস্ক নিয়ে নিলাম এখন। গ্রেট।
আম আপনি আমাদের এখানে ১.৫ মাস ক্লাস করেছেন অ্যান্ড কোর্সের সাথে আরো কিছু ফ্যাসিলিটিস ছিল। আ আপনার ক্লাসগুলো ছাড়াও বই ছিল, আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব বা টিচার সাপোর্ট, মক সাপোর্ট। তো আমাদের বাংলা ইলটিএসে আপনার এই ২ মাস বা ২.৫ মাসের এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? আমার আসলে বাংলা আইএলটিএস এ আসার আগে আমি আইএলটিএস এর ব্যাপারে তেমন কিছুই জানতাম না। আমি জাস্ট অ্যাজ এ মানে ইংলিশ স্পিকিং পারসন আমি ভালো ইংলিশ তেমন মোটামুটি এভারেজ লেভেলে বলতে পারি। কিন্তু আমি আইএলটিএস এর কিভাবে প্রিপারেশন নিতে হয় বা আমার কিভাবে কোয়েশ্চেন গুলাকে অ্যাপ্রোচ করতে হবে, এই জিনিসটা আমি জানতাম না। তো আমি ভাবলাম যে যাই দেখি ক্লাস করি কিরকম লাগে। তো আপনার ক্লাস যখন করা শুরু করছি, তখন ভাবলাম যে না রিডিং এ কিছু সমস্যা আছে। আমি যখন ক্লাসগুলো করতাম তখন বুঝতে পারতেছিলাম যে প্রবলেম আছে কয়েকটা জায়গায়। রিডিং এ প্রবলেম ছিল, রাইটিং এ প্রবলেম ছিল। স্পিকিং টা তখনও মানে ঐরকমভাবে ধরা হয়নি। তাই এই ২ টাতে প্রবলেম যখন ছিল তাহলে আমি ইনিশিয়াল স্টেজে কি করলাম যে আমি এই ২ টা নিয়ে কাজ শুরু করলাম। তো আমি ক্যামব্রিজ সলভ করতেছি, ওয়েবসাইট দেখতেছি সবকিছুতে যে কোনটা বেস্ট ওয়ে হবে। তো আমি প্র্যাকটিস করতে এরকম হয়ে গেছে যে ন্যাচারালি আমি মানে সবকিছুই হয়ে যাচ্ছে। আর এমনিতে সবথেকে ভালো লাগছে কি মানে মকের সাপোর্টটা। যে মক দেওয়ার পর আমার তো স্পিকিং এর জিনিসটা আমি শুরুর দিকে পাইনি। শেষের দিকে একটু স্পিকিং এর জিনিসপত্র রাইট। ছিল। তো আমি মক একটা আগে দিয়েছিলাম স্পিকিং ক্লাস শুরু হওয়ার আগে। তো আমি মকের ব্যাপারে তেমন মানে স্পিকিং এর মাঝখানে কি জিজ্ঞেস করা হয় এই জিনিসটা আমি জানতামই না। যে আসলে কি জিজ্ঞেস করবে? কিউ কার্ড কি? হুম, হুম, কয় হুম। মিনিটের জন্য কথা বলা? তো আমি যখন কথাবার্তা বললাম, এজ আ ন্যাচারাল আমি যেরকমভাবে কথা বলি ওইভাবে বললাম। বলার পরে উনি আমাকে ভালো ফিডব্যাক দিল। তখন আমি হুম, বুঝতে পারলাম যে আমার এই জায়গায় প্রবলেম। তো আমি কি করলাম যে ঠিক আছে, আমি এই জায়গায় প্রবলেম যেহেতু তাহলে আমি আমার যেকোনো একটা ফ্রেন্ডকে সাথে নিই। আমার সাথে ক্লাস করতেছে আমার ফ্রেন্ড। আমি ওর সাথে ডেইলি ১ ঘন্টা করে কথাবার্তা বলে আমি ওর প্রবলেম গুলো ফাইন্ড আউট করে দেব। ও আমার প্রবলেম গুলো ফাইন্ড আউট করে দেবে। এভাবে আমরা সামনে আগাইছি। স্পিকিং গুলো তখন কভার হয়ে গেল। আর রাইটিং, রিডিং এগুলা গ্রেট। হইছে। আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি যে আমাদের এই যে মকের যে ইনস্ট্যান্ট ফিডব্যাকটা স্পিকিং এর ক্ষেত্রে হুম, হুম, স্পেশালি স্পিকিং এ অনেক হেল্প করে এটা। তো এটা আসলে আমরা যখন স্টুডেন্ট হিসেবে যখন সিরিয়াসলি নিই এটাকে, যে এটার উপর কাজ করি আমি, হুম, হুম। তখনই কিন্তু ইমপ্রুভমেন্ট আসে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, গুড, গ্রেট। অ্যান্ড আপনার IELTS শুরু করার আগে আপনার ইংলিশের সাথে উঠা বসাটা ভালোই ছিল মোটামুটি। হ্যাঁ, আপনি বলছিলেন আপনি ইংলিশ মুভি দেখতেন, হ্যাঁ। আমি ডকুমেন্টারি দেখতেন, টিভি মোটামুটি সিরিজ। ২০১৮ সালে যখন আমার কাছে ফোন আসছিল, তখন আমি মানে ভাবলাম যে মুভিজ গুলো ট্রাই করে দেখি। কারণ ছোট থাকতে তো বাংলা মুভিজ, হুম, ইন্ডিয়ান মুভিজ এগুলার কালচারের ভিতরেই ছিলাম। হুম, তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে মার্ভেলস গুলো থেকে শুরু করি। তো মার্ভেলের টাইমলাইনের মুভিগুলো দেখলাম। একটা ভালো আইডিয়া আসলো। তারপরে আস্তে সিরিজের প্রতি একটা টান আসলো। সিরিজ দেখলাম হুম, কয়েকটা যেরকম 'প্রিজন ব্রেক', 'গেম হুম, অফ থ্রোনস' এগুলা দেখার পরে তারপরে ভাবলাম যে না মোটামুটি ভাল লাগতেছে এখন এগুলা। এখন এগুলা শখের বশেই সব দেখা শুরু হইছে। তো শখের বশে সব দেখতে এরকম হইছে কি যে একটা সার্টেন টাইমের মাঝখানে গিয়ে আমার আর ওই সাবটাইটেল জিনিসটা আর লাগতেছে না। লাগতেছে না। আমি হুম, যা শুনতেছি ন্যাচারালি আমি বুঝতেছি। আমি নাইস, যেহেতু বুঝতেছি তাহলে আমার দরকার কি? শুধু ওইটার মাঝখানে ডিস্ট্রাকশন একটা। আমি মুভি রাইট। এনজয় করি। তো আমি এনজয়মেন্ট এর মাঝখানে আমার একটা মানে সাবকন্সিয়াসলি এই জিনিসটা এসে পড়ছে। তো আমি আসলে এই জিনিসটা ন্যাচারালি ঘটছে। তো হুম, আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে এই জিনিসটা আসছে। আলহামদুলিল্লাহ। ডু ইউ থিংক আপনার এই লিসেনিং হ্যাবিটটা ইংরেজি মুভি দেখার এটা হুম। আপনার IELTS এর স্কোরে ইমপ্যাক্ট ফেলছে? হ্যাঁ, অবশ্যই। আমি মানে এরকম একটা টাইমে চলে গেছিলাম যে আমি মানে ইংলিশ বাদে অন্য কোনো কনটেন্ট দেখা হতো না। যেরকম আমি মুভি দেখতেছি, হ্যাঁ, ইংলিশ মুভিগুলা দেখা হচ্ছে। সিরিজ ইংলিশগুলাই। আর এর বাইরে ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ আছেই। পডকাস্ট আছে কয়েকটা। এরপরে আরেকটা YouTube চ্যানেল আছে সাইডম্যান। হুম, ওদের হুম, ওদের হুম, ভিডিওগুলা প্রায় ২ ঘন্টা ৩ ঘন্টার মতো লং হয়। তো ভিডিওগুলার কনটেন্ট ভাল লাগতেছে, দেখতেছি। ওদেরও মানে ওদের pronunciation, vocabulary ওদের তো ন্যাচারাল এই জিনিসগুলা কথাবার্তা বলে ইংলিশে। তো হুম, আমার ভেতরেও ওই জিনিসটা এসে পড়ছে। তো যার কারণে লিসেনিংটা আমার জন্যে মানে মোটামুটি ইজি হয়ে গেছিল। গ্রেট। আপনার এক্সাম ডের এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করবেন? কারণ অনেকেই এক্সাম ডেতে অনেক নার্ভাস হয়ে যায়। আপনি তাদের জন্য কি বলবেন? আপনার এক্সপেরিয়েন্স কিরকম ছিল? হ্যাঁ, এক্সামের এক্সপেরিয়েন্সটা খুবই ট্রিকি আছিল। কেন? কারণ আমি তখন এক্সপেকটেশন নিয়ে গেছিলাম মাথার মাঝখানে ছিল যে আমি মক দিছি যেরকম বা হুম, ক্যামব্রিজ আমি যেরকম সলভ করছি ওরকম আসবে বা মকের থেকে একটু ইজি আসবে। তো আমি এক্সামে যাওয়ার পর আমি ভাবলাম যে ঠিক আছে শুরু করব আল্লাহ ভরসা। তো লিসেনিং মোটামুটি ভালো গেল। দিলাম।
দেওয়ার পর রিডিং এ যখন গেলাম, ফার্স্ট প্যাসেজ শেষ করার পর সেকেন্ড প্যাসেজে যখন সেকেন্ড প্যাসেজের চেহারা দেখা গেছে, যে সেকেন্ড প্যাসেজের চেহারাটা দেখতে পারছি, তখন আমার মনে হয়েছে যে না, এটা দিয়ে হবে না এখন। আমার সময় খেয়ে নিবে এটা, এর মাঝখানের জিনিস এটা ধরা যাবে না। এটা আমি প্যাসেজ 2 স্কিপ করে আমি প্যাসেজ 3 তে চলে গেলাম। তো 3 টা মোটামুটি মডারেটলি মানে ছিল আরকি। তেমন হার্ড না। তো আমি 3 টা শেষ করার পরে তখন আমার হাতে ২৫ মিনিট সময়। তো আমি ওই ২৫ মিনিট সময়টা আমি দিলাম প্যাসেজ 2 তে। কারণ ওই জিনিসটা আমার এখন মানে সময় যেহেতু নিবেই, এখন নিক, সমস্যা নেই। তো ওই টাইমে আমি ওই জিনিসটাকে ওইভাবে অ্যাপ্রোচ করছি। তো আমার এই জিনিসটা আরকি ইনস্ট্যান্টলি আসছে তো। তো এই জিনিসটা সবার আরকি জিনিসটা কি যে মানে অর্ডারের উপর দিয়ে যাওয়া উচিত না। হুম, এটা সবার মাথার মাঝখানে একটু রাখা উচিত যে ইনস্ট্যান্ট জিনিসগুলা নিয়ে একটু অ্যাপ্রোচ করা ভালো। কারণ ওকে, মানে আমাদের হতেই পারে যে একটা জিনিস হার্ড এসে পড়ছে। এখন আমি ওটার হুম, মাঝখানে যদি মানে বারবার শুধু যেতেই থাকি, আটকে যাচ্ছি। রাইট। এটা দিয়ে স্কিপ করে সামনে আমরা আগানো উচিত। সামনে আগাবো, রাইট। সো গ্রেট, ভালো স্ট্র্যাটেজি। আপনার কাছে কি মনে হয় যদি এখন কোনো আপনার ফ্রেন্ড বা ছোট ভাই, ছোট বোনরা যদি কেউ আপনার কাছ থেকে সাজেশন চায় যে রিডিং এ 9 আউট অফ 9 এটার রহস্যটা কি বা লিসেনিং এ 8.5, আপনি তাদেরকে যদি মানে খুব অল্প আপনি যেগুলো কাজ করেছেন, আপনার কাছে মনে হয় এই কাজগুলো করার কারণে আপনার স্কোরটা আসছে, সেটা কি বলবেন? আমার শুধু একটা জিনিসই থাকবে যে go with your guts। মানে হুম, এই জিনিসটার উপরে আর কোনো কিছুই নেই। তোমার ফার্স্ট ইনিশিয়ালি যে জিনিসটা মনে হচ্ছে, ওই জিনিসটাই প্রবাবিলিটি আনসার হওয়ার 80%। তোমার ওই 20% যদি সিউর হতে হয়, তুমি আর ২ মিনিট বা ১ মিনিট সময় নিয়ে সময় একটু নিয়ে ভাবো। তাহলে ওই জিনিসটার প্রবাবিলিটি যদি চিন্তা ভাবনা করি যে এইভাবে যদি আগানো যায় তাহলে ভালো। এই জিনিসটাই যে ইনিশিয়াল যা চিন্তা ভাবনা ওটা নিয়েই সামনে আগানো উচিত। দ্যাটস এ গ্রেট অ্যাডভাইস। নট আ লাইক সো কল্ড এক্সপেক্টেড বা কেউ অ্যান্টিসিপেটেড কোনো অ্যাডভাইস না, বাট ডেফিনিটলি গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। আমি অবশ্য ক্লাসে বলতাম যে গাট ফিলিং মেয়েদের হ্যাঁ। বেশি ভালো। সো যাই হোক, সো ছেলেদেরও আসলে ভালো হয়, প্রমাণ হ্যাঁ। পাচ্ছি। গুড, উই আর গেটিং গুড এট দ্যাট। ওকে, গ্রেট। অ্যান্ড আপনি এখন অস্ট্রেলিয়ার জন্য এপ্লাই করছেন, রাইট? হ্যাঁ, অস্ট্রেলিয়াতে? ইনশাআল্লাহ আল্লাহ ইনশাল্লাহ, যদি মানে স্বাস্থ্য ভালো রাখেন আর যদি সবকিছু সহজ করে দেন তাহলে যাওয়ার ইনশাল্লাহ, প্ল্যান আছে। Inshallah. All the best for your upcoming endeavors. And I wish you all the best. We wish you all the best because you chose us, you believed in us, and you trusted us. And I hope we could support you uh, the way you actually expected or anticipated. আপনি বাংলাদেশের জন্য কিছু বলবেন? বাংলাদেশের কোন জিনিসগুলো আপনাকে খুব মনে হয় আপনার কাছে যে এটা আপনার এই জার্নিতে অবদান রেখেছে? বাংলা IELTS এর ক্ষেত্রে আসলে জিনিসটা কি, আমি বাংলা IELTS চুজ করছিলাম মানে অ্যাজ এ জিনিসটা কি আমার জন্যে একদিক দিয়ে ইজি ছিল বাসা থেকে আসা। ওয়ান ওয়ে রুট আচ্ছা। এইটা একটা। হুম, হুম। আরেকটা জিনিস কি আমার ঐরকম স্যাচুরেশন লেভেলটা ভালো লাগে না। যে আমার ক্লাসের মাঝখানে এতজন স্টুডেন্ট আছে। আমি ওই জায়গার মাঝখানে জাস্ট একটা মিহি একটা দানার মতো একজন ছেলে। হুম, হুম, আমি ওই জায়গার মাঝখানে কথাও বলতে পারব না, কিছু না। কিন্তু বাংলা IELTS এ কি মানে একটা ভালো লেভেলের স্টুডেন্ট থাকবে। ওখানে হুম। কথাও বলা যাবে, শিখাও যাবে, ইনপুটও নেওয়া যাবে, আউটপুটও দিতে পারব। তো ওই যার কারণে আমি বাংলা IELTS কে বলব যে এদিক দিয়ে করা মানে ওয়ান অফ দ্য বেস্ট। আর আরেকটা জিনিস কি ব্লেসিং, যে আমি আমার কয়েকটা বাংলা IELTS এ আসার পরে আমি আমার কয়েকটা ফ্রেন্ড পাইছি। ওদের জন্য আমি চাই যে ওদের জন্য সবসময় দোয়া থাকবে। আর আমার ফ্রেন্ডরা আমার জন্য খুবই হেল্পফুল। আর রাইট। আমাকে খুব মোটিভেট করে গেছে এই হুম। টাইমগুলোতে। আর আমি চাই যে সামনের ইন ফিউচার আমি ওদের সাথে এভাবেই সম্পর্কটা বজায় রাখবো। আর এই ইনশাল্লাহ। থ্যাংকস টু বাংলা IELTS ফর দ্যাট। Definitely, definitely. We are glad to be a part of that friendship as well. And আসলে এটাই আমাদের পাওনা। আমাদের অ্যাচিভমেন্ট এখানেই যে আমরা আপনাদের জন্য যে সার্ভিসগুলোকে তৈরি করেছি বা দেওয়ার চেষ্টা করি, যখন আপনারা সফল হন ওখানে আমরা সফল হয়ে যাই। সো আপনাদের সফলতা মানে আমাদের সফলতা। অ্যান্ড আমি যখন ক্লাস নিতাম I remember the curiosity in your face and the friends you have here. আ যে আগ্রহ নিয়ে যে enthusiasm নিয়ে আপনারা ক্লাসে এনগেজ হতেন, দ্যাট ওয়াজ সামথিং দ্যাট অলসো আমাদের টিচারদেরকে আরো কম্পেল করে যে আরো বেটার, আরো বেস্ট দেওয়ার জন্য আমাদের। অ্যান্ড উই লাভ দিস কাইন্ড অফ স্টুডেন্টস অ্যান্ড থ্যাংক ইউ ফর চুজিং আস। ইট ওয়াজ আ প্লেজার to meet you and থ্যাংকস to টু share বাংলা IELTS our ফর দ্যাট। experience and knowledge with you. And we wish you all the best. Thank you for coming here থ্যাংক ইউ। and congratulations again. ভিসা সাকসেস স্টোরি জন্য নিয়ে আরেকদিন ইন্টারভিউ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। আজকের জন্য এখানেই শেষ করছি। আবার আসবো আপনাদের সামনে আরেকটা সাকসেস স্টোরিজ নিয়ে।
সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।